দুজন লোক কানে কম শোনে, তাদের ভিতরে কেমন কথোপকথন হতে পারে? প্রথম জন দ্বিতীয় জনকে বলছে, ভাই, আপনি কি বাজারের দিকে গেছিলেন? দ্বিতীয় জন উত্তর দিচ্ছে, জি না ভাই, আমি একটু বাজারে গেছিলাম। প্রথম জন আবার তার কথার উত্তর দিচ্ছে, ও আচ্ছা, আমি ভাবলাম আপনি বুঝি বাজারে গেছিলেন। এই মুহূর্তে আপনাদের জন্য যে জোকসটি আছে সেটি কামারকে নিয়ে। কামার মানে দা বটি যারা বানায়। কামার কাজ করে, কামারের সাথে একজন সহকারী থাকতে হয়, কারণ গরম অবস্থায় লোহাকে বানিয়ে দিতে হয়। এই কামার এবং কামারের সহকারী দুজনেই যদি তোতলা হয়, তাহলে তাদের কি অবস্থা হয়, তাই জোকসটা। তো লোহা গরম হওয়ার পরে কামার তার সহকারীকে বলছে, বাহ, 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 বাড়ি দে। সহকারী বলছে, কো 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 কোথায় দেব? কামার বলছে, "এ, এ, এ- এইখানে দে।" সহকারী বলছে, ক ক ক কয়টা বাড়ি দিব? সহকারী বলছে, তি 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 তিনটা বাড়িতে। সহকারী বলছে, জো জো জো- জোরে দেব না আ আ আ আস্তে দেব? কামার বলছে, আর বাড়ি দেওয়া লা 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 লাগবে না, লোহা ঠা 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 ঠান্ডা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি জোকস তামাশা এন্টারটেনমেন্ট চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে একটি নতুন জোকস পরিবেশন করব। এই জোকসটি আপনারা কখনোই শোনেননি, কারণ এই জোকসটি আমার নিজের তৈরি করা। একজন গাইনোকোলজিস্ট রোগী পাচ্ছেন না। চারদিকে গাইনোকোলজিস্টদের রোগীর চেম্বারে রোগীর ভিড়, কিন্তু তিনি কোনো রোগী পাচ্ছেন না। অথচ পড়াশোনা করার সময়, এমবিবিএস ডিগ্রি করার সময় উনি খুব ভালো ডাক্তার ছিলেন। এরপরে এফসিপিএস আরো বড় বড় যা ডিগ্রি করেছেন, অপারেশন করেছেন, সবকিছুতেই তার খুব ভালো সাফল্য। কিন্তু অবাক হয়ে যাচ্ছেন যে উনার চেম্বারে কেন রোগী আসে না। এটা নিয়ে গবেষণা করা শুরু হলো। একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপ করলেন রোগীদের ভিতর থেকে। ও ভালো কথা বলে রাখি, যে ডাক্তারকে নিয়ে আমরা গল্প করছি তিনি একজন পুরুষ গাইনোকোলজিস্ট। গবেষণার ফলাফলে যা বের হলো, তাতে রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করলো, আমরা যে তার কাছে গাইনোকোলজির সমস্যা নিয়ে যাব, তার নিজেরই তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একজন প্রার্থী হেরে গেছেন। হেরে যাবার পর সে জনে জনে বলে বেড়াচ্ছেন, ভাই তুমি কি আমাকে ভোট দিয়েছো, তুমি কি আমাকে ভোট দিয়েছো। এরকম একজন ভোটার আর প্রার্থীর সাথে কথা হচ্ছে। ভোটার তাকে নিশ্চিত করে বলছে, ভাই, বিশ্বাস করেন, আমি আপনার এই ভোট দিচ্ছি। প্রার্থী বলছে, আপনি যে আমারে ভোট দিচ্ছেন তার প্রমাণ কি? সবাই তো বলে আমারে ভোট দিছে। সবাই যদি আমারে ভোট দিয়ে থাকে, তাহলে আমি ভোটে জিতলাম না কেন? অন্যদের কথা তো আমি বলতে পারবো না, আমি কিন্তু আপনারে ভোট দিছি। ভোটার বলছে। তো প্রার্থী বলছে, প্রমাণ তো করতে পারবেন না যে আপনি ভোট দিছেন। ভোটার বলছে, অবশ্যই আমি প্রমাণ করতে পারবো, কারণ আমি আগে থেকেই জানতাম আপনার একটা সন্দেহবাতিক আছে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে প্রমাণ দিতে হবে যে আপনারা ভোট দিছি। প্রার্থী অবাক, আপনি কিভাবে প্রমাণ দিবেন? আমি তো হেরে গেলেও প্রায় 40,000-এর মতো ভোট পেয়েছি। এই 40,000-এর মধ্যে আপনার ভোট কোনটা, কিভাবে বুঝবো? এবার ভোটার বলছে, এই জন্যই তো আমি কি বলছি, প্রমাণ প্রমাণ। আমার যখন আপনার মার্কায় সিল মারার পরে মনে হলো আপনি যদি বিশ্বাস না করেন যে আমি ভোট দিছি কিনা, এই কারণে আমি ব্যালট পেপারটা ভাঁজ করে ভোটের বাক্সে না ফেলে পকেটে করে নিয়ে আসছি। এই যে দেখেন, এই যে আমার পকেটে ব্যালট, আমি আপনার এই ভোট দিই। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে মাকে জিজ্ঞেস করলো, মা মা, পরীরা কি ওড়ে নাকি? মা বলল, হ্যাঁ, পরীরা তো ওড়েই। ছেলে বলছে, তাহলে আমাদের সুইটি খালামণি ওড়ে না কেন মা? মা বলছে, তোমার সুইটি খালামণি উড়বে কেন? তোমার সুইটি খালামণি কি পড়ি নাকি? "না, কেন? গতকাল যে আব্বু সুইটি খালামণিকে বলল তুমি একেবারে জলজান্ত পড়ি, তাহলে খালামণি ওড়ে না কেন? উড়বে, তোমার খালামণিও উড়বে। ব্যবস্থা নিচ্ছি, আজকের মধ্যে ব্যবস্থা নিলেই তোমার খালামণিও ওড়া শুরু।" ইদানিং যুবকদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণীয় কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা। মানে মিডিয়াতে কোনো কিছু করা, এই বিষয়ে আগ্রহ। এরকম কিছু ছেলে বসে আড্ডা মারছে একটা জায়গায়। সেখানে এক পরিচালক এসে উপস্থিত। তিনি চলচ্চিত্র নির্মাণ করেন, তিনি নাটক নির্মাণ করেন, কন্টেন্ট নির্মাণ করেন।
পরিচয় দেওয়ার পরে ছেলেগুলো তো প্রচন্ড আগ্রহ নিয়ে কেউ তাকে চা খাওয়াচ্ছে, কেউ তাকে বসাচ্ছে, কেউ তাকে তার জন্য চেয়ারের বন্দোবস্ত করছে, যে আপনার সাথে দেখা হয়ে আমাদের যে কি সৌভাগ্য, আপনার সাথে সরাসরি দেখা হবে, কখনো ভাবিনি। এবার বুঝি আমাদের কপাল খুলে যাবে, কারণ আপনার সাথে দেখা হয়েছে কোনো চলচ্চিত্রে, আমরা নিশ্চয়ই সুযোগ পাবো। তো পরিচালক খুব একটা কথা বলার সুযোগ পাচ্ছে না, সবাই পরিচালকের প্রশংসা করছে, তারা ধন্য হয়ে গেছে তার সাথে দেখা করে। তো পরিচালক এক পর্যায়ে বলল, তোমাদের ভিতরে আসলে শক্তিশালী কে কে বলো তো? তো অনেকেই হাত উঠালো, শেষ পর্যন্ত দুজন বললো আমরা দুজন আসলে শক্তিশালী। তার ভিতরেও বিবাদ যে দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী। পাঞ্জা লড়ার প্রসঙ্গ চলে আসলো। ডিরেক্টর বলল, ভাই পাঞ্জা লড়তে হবে না, আপনারা দুইজন আরো কয়েকজন আমার সাথে আসেন। তো ওরা বলল, আজকেই শুটিং, তাহলে আমাদের কস্টিউম টস্টিউম কিছু লাগবে না? পরিচালক বলল, ভাই মানে প্রয়োজনটা একটু অন্য ধরনের, আজকে ঠিক শুটিং না, আমি শুটিং এ যাচ্ছিলাম, মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার গাড়িটা একটু ঠেলতে হবে। ইন্টারভিউ চলছে চাইল্ড কেয়ার হোমে কেয়ারটেকার পদে নিয়োগের জন্য। একজন এসেছেন ইন্টারভিউ দিতে, তার সিভি অনেক স্ট্রং, তার পড়াশোনাও ভালো, সকল কিছুতেই সে এগিয়ে আছে। তো যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বললেন যে আপনার সবকিছুই ভালো, কিন্তু আমরা তো অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিতে পারবো না। বললো, হ্যাঁ আমার তো অভিজ্ঞতা আছে। বলে, আপনি তো সিভিতে কোথাও লেখেননি যে কোনো শিশু সদন বা কোনো চাইল্ড কেয়ার বা কোনো শিশু বিষয়ে আপনি কোথাও অভিজ্ঞতা অর্জন করেছেন। তো যে পরীক্ষা দিতে আসছে সে বললো, বলেন কি, আমি নিজেই তো একসময় শিশু ছিলাম। ডাক্তারের চেম্বারে গেলে অনেক সময় দেখা যায় যে ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরেও কিছু কাউন্সেলিং দিয়ে থাকে। সেরকম একটি কাউন্সেলিং হচ্ছে, কাউন্সেলিং এর এক পর্যায়ে মাস্ক ব্যবহারের উপকারিতা নিয়ে কাউন্সেলিং দিচ্ছেন। তো কাউন্সিলর তাকে, যাকে কাউন্সেলিং করছেন রুগীকে, তাকে বলছেন যে আপনাকে একটা উদাহরণ দেই, আপনি বলেন তো, এই যে ডাক্তাররা অপারেশন থিয়েটারে সবাই মাস্ক ব্যবহার করে কেন? উনি এদিক সেদিক তাকিয়ে বললেন, আপনার সামনে বলবো? হ্যাঁ বলবেন না কেন? না মানে যদি আপনি নিজেও তো ডাক্তার, আপনি যদি কিছু মনে করেন। না না, এখানে মনে করার কি আছে? আপনি যদি জানেন যে কেন মাস্ক ব্যবহার করে, তাহলে আপনি বলেন। বলে, আমি তো জানি যে অপারেশনের সময় সব ডাক্তার মাস্ক পরে থাকে, কারণ কোনো কিছু যদি ভুল হয়, ভুলটা কার হলো এইটা যাতে বোঝা না যায়, এই জন্য সবাই মাস্ক পরে থাকে। অফিসের বসের রুমে এসেছেন এক সাবঅর্ডিনেট ছুটি নিতে, যে স্যার আমি একটু আজকে তাড়াতাড়ি চলে যাব বাসায়। বস তো রেগে ফায়ার, বলেন কি, আপনি তো আজকে অফিসেও এসেছেন লেটে, আসবেন দেরি করে আবার যাবেন তাড়াতাড়ি। বলে, স্যার আপনার কথা মতোই তো এইটা করছে। বস বলতেছে, আমার কথা মতো? আপনি বলছেন স্যার একদিনে একই ভুল দুইবার করা যাবে না। আজকে যেহেতু অফিসে আসতে লেট করছি, তাই যাইতে আর লেট করতে চাই না, এই জন্য আগে আগে চলে যেতে। সিলোটি চাচা হরমুজ, তিনি যাবেন লন্ডন, তাও বিমানে চেপে, তাই উৎসাহের কোনো কমতি নেই। আগে আগে গিয়ে বিমানে উঠে বসে পড়েছেন। বিমানও আকাশে উড়েছে। ওড়ার পর পাইলটের কণ্ঠ ভেসে আসছে। হরমুজ চাচা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছেন। পাইলট বলছেন, সুপ্রিয় যাত্রীবৃন্দ, আপনাদেরকে আমাদের এয়ারলাইন্সে স্বাগতম। আমরা 40,000 ফিট উপর দিয়ে উড়িয়ে আনুমানিক 9 থেকে 10 ঘন্টার ভিতরে আমরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবো। হিথ্রো বিমানবন্দরের এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, অবতরণের সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস। এই ঘোষণা শুনে হরমুজ চাচা বিরক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, তাই সব জানুন, হাজার হাজার মাইল দূরে লন্ডন শহর, সেখানকার বাও বাতাস সবকিছু তাই জানুন, তাই সব জানতা। এই জোকসটির একটি দ্বিতীয় পার্ট আছে। ওনার এই কথা শুনে বিমানবালা ছুটে আসলেন হরমুজ চাচার কাছে। স্যার, কোনো সমস্যা? হরমুজ চাচা সুন্দরী বিমানবালাকে দেখে তার দিকে তাকালেন। সুন্দর করে তাকিয়ে দেখলেন তার চেস্ট কার্ডে চেস্ট কার্ডে লেখা রয়েছে ডলি। উনি হালকা ইংরেজিও পড়তে পারেন, বানান করে করে পড়ে ফেললেন, DOLI। ডলি। বাহ, সুন্দর নাম রাখছেন। তো আরেকটার কি নাম রাখছে?